তখন আমি আবাসিকের ভিতরে যাওয়ার পরে আমি বলতেছি যে এখানে এটা তো বাড়ি ঘর না, এটা কি? তো বলতেছে যে হচ্ছে এখানে আমরা ফ্রেশ হওয়ার জন্য আসছি, তুমি ফ্রেশ হও, সমস্যা নাই। এ কথা বলে তখন আমি বলতেছি যে সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা বাসায় ফিরবো, তুমি এখান থেকে বের হও, আমি তো ফ্রেশ হয়েছি। এক কথা দু কথা বলার পরে তখন ও বলতেছে তুমি বোঝো না কিছু, এইভাবে বলার পরে তখন আমার পিছনতেও জোরে ধরার পরে অনেক হ্যাস্তন্যস্তভাবে মনে করেন একটা মেয়ে মানুষ ওই জায়গায় আর কী করতে পারি আমি বলেন। ওর আগে নাম ছিল গৌতম, ওর গৌতম নাম ছিল। ওর সঙ্গে আমার ফোনে রং নাম্বারে ফোনে যোগাযোগ হয়। এই ফোনে যোগাযোগ হওয়াতে ওর সঙ্গে আমার পরিচয় হওয়ার পরে এরকম কিছুদিন যাবৎ আমরা কথা বলি, 2-3 মাস কথা বলার পর তখন আমাকেও বলতেছে একদিন আসা দেখা করি। দেখা করার জন্য ও আমাকে ডাকে, তখন বলতেছে আসো মুকামতলায় দেখা করি। তখন আমি মুকামতলা হচ্ছে আপনার যে চণ্ডীহারা আছে না, চণ্ডীহারা ওখানে আসে একটা মনে করেন ছোটোখাটো হোটেলে আমরা বসে কথা বলে দেখা সাক্ষাৎ যখন আমাদের হয়ে গেল, যাওয়ার পর আমি বাসায় চলে গেলাম, ওর মতন ও চলে গেল। তারপরে এরকম আরও একদিন ডাকে মনে করেন একদিন মায়ামণি হোটেলে বসাইছে গোবিন্দগঞ্জ, সেখানে আমরা দেখা সাক্ষাৎ করি। তারপর ওর মতন ও চলে যায়, আমার মতন আমি চলে যাই। তারপর ফোনে কথা বলতে একদিন আমাকে বলতেছে চলো আমরা কোথাও বেড়াতে যাই। তখন আমি বললাম যে কোথায় বেড়াতে যাবো, আমি যদি বেড়াতে যাই তাহলে তো আমাকে সময়সূচি নিয়ে যাইতে হবে, কেন আমাকে একটা অজুহাত দেখাতে হবে। এ কথা বলে তখন আমি আমার বাবার বাড়িতে যাওয়ার কথা বলে আমি বাসা থেকে বের হওয়ার পরে আমার ওই বাচ্চাটাকে নিয়ে তখন আমাকে নিয়ে বগুড়ায় আসে। বগুড়ায় আসার পরে তখন বলতেছে আমি তো সেভাবে কিছু চিনি না বগুড়া শহর। তখন ও আমাকে নিয়ে যে বগুড়া শহরে একটা অন্নপূর্ণা আবাসিক আছে সেখানে উঠছে। তখন আমি আবাসিকের ভিতরে যাওয়ার পরে আমি বলতেছি যে এখানে এটা তো বাড়ি ঘর না, এটা কি? তো বলতেছে যে হচ্ছে এখানে আমরা ফ্রেশ হওয়ার জন্য আসছি, তুমি ফ্রেশ হও, সমস্যা নাই। এ কথা বলে তখন আমি বলতেছি যে সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা বাসায় ফিরবো, তুমি এখান থেকে বের হও, আমি তো ফ্রেশ হয়েছি। এক কথা দু কথা বলার পরে তখন ও বলতেছে তুমি বোঝো না কিছু, এইভাবে বলার পরে তখন আমার পিছনতেও জোরে ধরার পরে অনেক হ্যাস্তন্যস্তভাবে মনে করেন একটা মেয়ে মানুষ ওই জায়গায় আর কী করতে পারি আমি বলেন। তারপরে এক পর্যায়ের সঙ্গে আমার এই সম্পর্কটা তখন হয়ে যাওয়ার পরে আমি মনে করেন ও আমাকে সকালবেলা আমাকে বাসায় পৌঁছে দিল, আমার বাসায় আমাকে পৌঁছে দেওয়ার পরে ও ওর মতন চলে গেল। যাওয়ার পরে এইভাবে তখন আরও 2-1 দিন আমাকে ডাকে। তখন আমি মনে করেন ওর প্রতি আসক্ত হয়ে যাই দিনে। যখন ওর প্রতি দিনে আসক্ত হয়ে যায়, যাওয়ার পরে এরকম আজকে ধরেন এখানে নিয়ে গেল, কালকে হয়তো ওখানে সামনাসামনি দেখা হতো, ওর মতন ও চলে যেত, আমি চলে যেতাম, কিংবা কখনো মার্কেট করার জন্য বগুড়ায় আসতাম। স্বাভাবিকভাবে যেমন চলাফেরা করে মানুষ ঠিক সেভাবে যেতাম। বিয়ের আগে 7-8 বার চলাফেরা ওর সঙ্গে হওয়ার পরে ও একদিন বলতেছে না আমাদের বগুড়ায় যে পৌর পার্ক আছে না, ওইখানে একদিন আমাকে নিয়ে গেছে ঘুরতে। মানে আমরা রাত্রে যখন অন্নপূর্ণাতে থেকে সকালবেলা বের হয়েছি, আমাকে পার্কে নিয়ে গেছে, আপনার হচ্ছে যে পৌর পার্কে যখন আমাকে নিয়ে গেল, ওখানে কিছু ছেলে ফিটিং দেওয়ার পরে বলতেছে যে হচ্ছে এই মেয়ে কে হয়, হ্যান ত্যান। ও বলতেছে বউ। তো তোর বউ হয় তাহলে ডকুমেন্টস পেপারস দেখা। তখন ও দেখাতে পারেনি, আমিও দেখাতে পারিনি। দেখাতে না পাওয়ার খাত থেকে তখন ওখানে 2-4টা চড় থাপ্পড় ওকে মারছে। তারপরে ওখানে ক্যাসাল করছে। এক পর্যায়ে করার পরে ওরা মনে করেন কিছু টাকাও দাবি করার পরে ওখানে কোনো টাকা পয়সা হাতে নিতে পারেনি। আমরা মনে করেন যেভাবে হোক বুদ্ধি খেটে ওখান থেকে চলে আসার পরে দুজনের মধ্যে একটা পরামর্শ হয়। ও বলতেছে নুপুর এভাবে আর চলাফেরা করা যাবে না, তুমিও তো আমাকে ছাড়তে পারতেছ না, আমিও তোমাকে ছাড়তে পারতেছি না, তাহলে এক কাজ করি আমরা, তুমি তোমার স্বামীটাকে ডিভোর্স করো, তোমার স্বামীকে তুমি ডিভোর্স করো আর আমি তোমাকে বিয়ে করি। তখন আমি বললাম দেখো আমার স্বামী আছে, থাক, তুমি এভাবে থাকো, আমাদের সম্পর্কটা এরকমই থাক। আর যখনই একটা গভীরতা চলে যাবে এই ভালোবাসা কিন্তু টিকবে না, কারণ তোমার বয়স আর আমার বয়স মিলবে না। তুমি অবিবাহিত একটা ছেলে, আমি বিবাহিত এবং আমার বাচ্চা আছে, তোমার বয়সের সাথে আমার ম্যাচ করবে না। তখন ও বলতেছে যে আমি যদি তোমাকে নিয়ে সুখে থাকতে পারি, সমস্যা কোথায়? বিভিন্ন অজুহাত, তোমাদের নবী কি বিয়ে করেনি, হচ্ছে বিবাহিত মেয়ে কি সে বিয়ে করেনি, তাই তো বয়সে বড় ছিল, তাহলে আমি যদি তোমাকে নিয়ে সুখে থাকতে পারি তুমি কেন পারবে না? বিভিন্ন প্রলোভন দেওয়ার পরে তখন এক ক্ষেত্রে তখন বলতেছে যে তুমি তাহলে হিন্দু হও। তখন আমি বলছি যে না, আমি তো হিন্দু হতে পারবো না, তুমি যদি আমাকে এতটাই ভালোবাসে থাকো তোমাকে আমার জন্য মুসলমান হতে হবে, কেন আমার তোমার প্রতি সেরকম মনে করো যে হচ্ছে চাহিদা ভালোবাসা আছে, কিন্তু আমি সংসার ত্যাগ করতে চাচ্ছি না। আর মায়ার যেহেতু জালে পড়েই গেছি, আর যদিও বা ত্যাগ করি তা আমার ধর্মে তোমাকে আসতে হবে, আমি তোমার ধর্মে যাব না।
তখন ও বলার পরে তখন ও বলতেছে যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে মুসলমান হয়ে তোমাকে বিয়ে করব। তখন ও বলে যে হচ্ছে তুমি তাহলে এক কাজ করো, কাজের সঙ্গে কথা বলো। তখন আমি বললাম যে আমি কাজের সঙ্গে কেন কথা বলবো একা একা, তুমি কাজের সঙ্গে কথা বলো, তুমি নিজে কোর্টে যাও। তখন এই বলার পরে ও মনে করে নিজে থেকে আমাকে একদিন বলতেছে, ওর বাড়িতে ফ্যামিলিগত ব্যাপারে ওর মার সঙ্গে কেসাল ঝগড়া হয়। তখন রাগ করে বলতেছে যে নূপুর তুমি কি আমাকে বিয়ে করবা, যদি করো তাহলে আজকেই করতে হবে, নাহলে কিন্তু আমি গলা ধরে দিব, নাহলে বিষ খাবো। আমার মার সঙ্গে আমার অনেক কেসাল, আমি আর থাকতে চাই না এখানে। এই বলার পরে তখন ও বাড়ি থেকে বের হয়ে চলে আসে। আসার পরে তখন আমি রাত্রেবেলা একজনের বাসায় ওকে রাখছি যে কোথায় রাখবো। ওই মুহূর্তে মনে করেন আর আমি কোথাও না যায়, আমার এক ননদ আছে, চাচাতো ননদ আমার গোবিন্দগঞ্জ, তার বাসায় ওকে আমি রাখি রাত্রে রাখার পরে সকালবেলা তখন আমরা দুজন ডিসাইড করলাম যে কি করব। তখন মনে করেন ও বলতেছে যে শোনো, টাকা পয়সা আমি নিয়ে আসছি, কোনো ভয়ের কিছু নাই, তুমি তাহলে এক কাজ করো, কোর্ট এফিডেভিটের মাধ্যমে চলো আমরা মুসলিম ধর্ম গ্রহণ করবো। তখন আমি বললাম যে ঠিক আছে চলো। এই যাওয়ার পরে দুজনে আমরা মনে করেন কোর্টে গেছি। যাওয়ার পরে আমরা কোর্ট থেকে পরামর্শ নিয়ে এই কাজগুলো মনে করেন ওখানে কোর্টের যারা লোক থাকে তাদের মাধ্যমে কোর্টের কাজ ছাড়ছি। ও পাবলিক ধর্মান্তরিত হলো। হ্যাঁ, ও ধর্ম পরিত্যক্ত করে মনে করেন যে পাবলিক লটারি থেকে ও ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, করার পরে আমাদের আবার বিবাহের ঘোষণা দিয়ে একটা কোর্ট এফিডেভিটের একটা সার্টিফিকেট দিল। সেটা নিয়ে আমরা আবার মনে করেন কাজীর কাছে যাই, ওখানে রেজিস্ট্রি করে বিয়ে করছি। 5 লাখ টাকা দেনমোহর করে ও আমাকে বিয়ে করার পরে তখন আমি ওকে বলছি যে দেখো আমাদের সম্পর্কটা যেন অটুট থাকে, আর তার আগেই বলছি যে আমাকে দেখার আগে আমার বাচ্চাকে দেখতে হবে। তখন ও বলছে যে কোনো সমস্যা নেই, আমি তোমার বাচ্চাকে দেখবো। এখন আসো আমার বাচ্চাকেও দেখতে পারতেছে না। তারপরে মনে করেন ওর মায়ের বুদ্ধি শুনে যে অন্য একটা জায়গায় আমাকে গোপন রাখে আরেক জায়গায় বিয়েও করতে যাচ্ছে। আর মনে করেন সেই বিয়েটা আমি কিছুতে আটকাতে পারতেছি না। ও ওপেন রোডে মুসলমান হয়ে কি করে বিয়ে করতে পারে। আজ ওর জন্য আমার স্বামী হারাইছি, সংসার হারাইছি। ও আমার অনেক টাকা পয়সা ক্ষতিগ্রস্ত করছে। ওর একটা বাচ্চা আমার পেটে আসছিল, গর্ভবতী হয়েছিলাম আমি, 2 মাসের একটা বাচ্চা ছিল, সে বাচ্চাটাও আমার নষ্ট করাইছে ও। এবং আমার টাকা পয়সা অনেক হাতে নিছে। ওর চাকরি বাবদে আমি 1 মাস আগে ওকে 2 লক্ষ টাকা দিয়েছি। সেই টাকাটাও মনে করেন যে আমাকে এখনও ব্যাক দেয়নি, ওর মা দিতে চাইছিল দেয়নি। আবার মনে করেন ওর বাড়ির যে কাজ চলতেছে, এই বাড়ির কাজ চলাকালীন এপাকে 10,000, ওপাকে 20,000, এদিকে 30,000 এভাবে আসে নিয়ে আজকে মনে করেন আমাকে সর্বশান্ত করে দিয়ে রাস্তায় ফেলে দিছে। দেওয়ার পরে আমাকে গোবিন্দগঞ্জ বাসা ভাড়া করে নিয়ে 4.5 মাস সংসার করে আমার সাথে। ওর গৌতম নাম ছিল, ওর সঙ্গে আমার ফোনে রং নাম্বারে ফোনে যোগাযোগ হয়। তারপরে এক পর্যায়ে আসে ও আমার স্বামীকে মনে করেন ডিভোর্স করার পরে আমার স্বামী সংসার সব কিছু ত্যাগ করালো, আমার টাকা পয়সার হস্তনস্ত করার পরে স্যার আমাকে রাস্তাত মনে করেন আজকে নামিয়ে দিছে। তারপরে ও আমার স্বামীকে অনেক প্রলোভন দিয়ে আমার স্বামীকে ডিভোর্স করালো। আমি তো জানি না, আমার গোপনভাবে মনে করেন একটা মেয়েকে, হিন্দু ওর ধর্মের, ওই মেয়েটাকে নিরক্ষণ আশীর্বাদও করছে। পরে ও যখন আমার সঙ্গে রিলেশন ছিল তখন থাকা অবস্থায় যে ছেলেগুলোকে নিয়ে আসতো, গ্রাম সম্পর্কে ভাতিজা হয়, তারা আসতো। তারা একদিন বলতেছে যে কাকি এই ঘটনা, কাকা তো অন্য জায়গায় নিরক্ষণ আশীর্বাদ করছে, আর আপনি এত কিছু দিয়ে তাকে হেল্প করেন, ও তো বেইমানি করতেছে আপনার সঙ্গে। তখন এই জিনিসটা যখন আমি জানতে পারি তখন আমি বললাম যে কান কথা নেওয়া যাবে না, ঠিক আছে জিনিসটা আমি দেখি। তো পরে একদিন ওকে আমার বাসায় রেখে আমি গোপনভাবে ওর গ্রামে গেছি। যাওয়ার পরে ওই মূল বাড়ি বলে, সেখানে জানতে পারি যে ওর হচ্ছে সত্যিকারই নিরক্ষণ আশীর্বাদ হওয়ার পরে তখন আমি বলি আসে, ও স্বীকার করে না, অনেক নানা ধরনের প্রলোভন দেয়, ক্রিয়া কসম কাটে, আর বলতেছে যে না আমি হচ্ছে আশীর্বাদ নিরক্ষণ করিনি, আমি তোমাকেই তো বিয়ে করছি, আর আমার জীবনে কোনো দিন আর বিয়ে হবে না, আমাদের বিয়ে একটাই, এটা তুমি এখন মানো আর না মানো, এই বলে প্রলোভন দিয়ে আমাকে রেখে দিছে। তারপরে দিন যাচ্ছে, এরকম দিন যাচ্ছে, আমি জানতে পারি না। তারপরে 4-5 দিন আগে জানতে যখন পারলাম যে ওর হচ্ছে বিয়ে 30 তারিখে, বাংলা মাসের 30 তারিখে, তখন আমি অনেক জায়গায় গেছি, গোবিন্দগঞ্জ থানায় গেছি, তারপরে আপনার সোনাতলা থানায় গেছি, তারপরে আপনার হচ্ছে মেয়ের বাড়িতে গেছি বোঝানোর জন্য তাদেরকে যে মেয়ের বিয়ে দিয়েন না, আপনাদের মেয়ের জীবনটা নষ্ট করেন না, ওই ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে, আর হচ্ছে ওর স্টিল বউ আমি আসছি, আপনারা এই বিয়েটা দিয়েন না। তারপরেও ওনারাও শোনেনি। একটা মেয়ে কখনোই চাবে না যে তার সংসার নষ্ট হোক। ও তো আমাকে এক সংসার ভেঙে নিয়ে আসছে, আমি ওর সঙ্গে থাকতে চাই, ওর সঙ্গে সংসার করতে চাই,
তখন আমি সোনাতলা থানায় যাই। ওই সোনাতলা থানার ওসি মনে করেন হিন্দু, দেখে ওনার অভিযোগটা আমার কাছ থেকে নেয়নি। আমাকে বলছে আপনি বগুড়া কোর্টে যান, কোর্টে যায় মামলা করেন। মানে আমার সময়টা খাওয়ার জন্য উনি আর আমার অভিযোগটা নিল না নেওয়াতে বিয়ের দিন ঘুরে আসছে। আমি ওনাকে অনেক অনুরোধ করছি, স্যার দেখেন অভিযোগটা যদি নেওয়া যায় তাহলে আমি একটা সূক্ষ্ম বিচার পাবো আপনাদের কাছ থেকে। উনি কিছুতেই যখন নেয়নি তখন আমি মনে করেন কোর্টে যায় মামলা করে দেই। না, আমাকে সে কিছুতে ডিভোর্স করেনি এবং ডিভোর্স করেনি। এখন বলতেছে যে তোমাকে আমি নিয়ে থাকবো, তুমি গোপনভাবে থাকো আমার কাছে, তুমি আমার অফিসের ওখানে থাকবা। আমি যেখানে পাওয়ার প্ল্যানে চাকরি করি তোমাকে অফিসের ওখানে ভাড়া রাখবো। আপনারা চাইলে দেখতে পারেন, ওর অনেক রেকর্ড আছে আমার কাছে, কল রেকর্ড। ও বলতেছে যে তুমি যদি হিন্দু হও তাহলে আমি তোমাকে আমার সেই ক্ষেত্রে অফিসের কাছে বাসা ভাড়া নিয়ে রাখবো।